হাসিনা আমলে আমি একটা ভিডিও করছিলাম, প্রফেসর ইউনূস কি হাসিনারে হটাইতেছেন। তখন প্রফেসর ইউনূসে ইচ্ছা মতো বাম্বু দিতেছিল হাসিনা সরকার, মামলায় মামলায় জর্জরিত করে ফেলেছিল। 8 তলা বিল্ডিংয়ে ওনারা হাঁটায় হাঁটায় উঠাইছিল। আমারই তো 8 তলা বিল্ডিংয়ে হাঁটায় উঠাইলে খবর আসছিল, আর উনার মতো বয়স্ক একজনরে মুরব্বী মানুষের যদি 8 তলায় হাঁটায় উঠায় তাহলে কেমন শাস্তি দেওয়া হয় চিন্তা করেন। তখনই আমার মনে হয়েছিল প্রফেসর ইউনূস হবে পরবর্তী রাষ্ট্রপ্রধান। আল্লাহর কি কাম, তার 1 বছরের মধ্যে উনি প্রধান উপদেষ্টা হইলেন। আমি আবার মনে করতেছি প্রফেসর ইউনূস কি পরবর্তী রাষ্ট্রপতি হইতেছেন, এটা প্রশ্ন, প্রস্তাব না। আসেন আমরা বুঝে দেখি উনি রাষ্ট্রপতি হইলে কি লাভ, আসলেই হইতেছেন কিনা। প্রফেসর ইউনূস রাষ্ট্রপতি হইলে খারাপ হয় না আমার বিবেচনায়। রাষ্ট্রপতি এই পদটা আমাদের দেশের জন্য আসলে কি, এটা বোঝার আগে আমরা পার্লামেন্টারি সিস্টেম যেখানে পয়দা হয়েছিল সে ইংল্যান্ডে যাই, তাছাড়া বুঝতে পারবো না। ইংল্যান্ডে পার্লামেন্ট আছে, তার উপরে কে? রাষ্ট্রপতি না, রাজা। ওই চেয়ারটায় আমরা ক্ষমতার চেয়ার ভাইবা ভুল করি। ব্রিটিশ রাজা তো শাসন করেন না, করে না, উনি বিল পাস করেন না, বাজেট বানান না, যুদ্ধ ঘোষণা করেন না। তাইলে উনি আসেন কেন? উনি আসেন কারণ রাষ্ট্রের একটা মুখ লাগে, নৈতিক মুখ লাগে, যে মুখটা কোনো দলের না। প্রধানমন্ত্রীর তো সবাই ভোট দেয় না, অর্ধেক দেশের লোক তো ভোট দেয় না, এটাই নর্মাল, এটাই তার কাম। কিন্তু রাজা কারো শত্রু না, রাজা কারো বিরোধী না। যেই লোকটা লেবারে ভোট দিছে, যেই লোকটা টরিতে ভোট দিছে, দুইজনেরই একই রাজা। তো চেয়ারটা ক্ষমতার না, চেয়ারটা একটা ইউনিফাইং ঐক্যের চেয়ার। বাংলাদেশে আমরা এই জায়গাটা কোনোদিন ধরতে পারি নাই। 19 শতকে ওয়াল্টার বেজট এই নামে এক ব্রিটিশ লোক ইংলিশ কনস্টিটিউশন নিয়ে লিখে গেছেন। উনি কইছিলেন ব্রিটিশ সিস্টেমের 2টা পার্ট, একটা ডিগনিফাইড পার্ট, মর্যাদার পার্ট, ওইটা রাজা, আর একটা এফিসিয়েন্ট পার্ট, কামের পার্ট, ওইটা ক্যাবিনেট, প্রধানমন্ত্রী। জনগণ ভালোবাসে প্রথমটারে, মর্যাদার, আর শাসিত হয় দ্বিতীয়টারে দিয়া। রাজার অধিকার 3টা মাত্র: পরামর্শ পাওয়ার অধিকার, উৎসাহ দেওয়ার অধিকার, আর হুঁশিয়ার করার অধিকার। ব্যাস, এই 3টা। এখন দেখেন বাংলাদেশে কি ঘটছে, আমরা 2টা পার্ট এক লোকের গায়ে চাপায় দিছি। প্রধানমন্ত্রী একই লগে কামের পার্ট আর মর্যাদার পার্ট। রাষ্ট্রপতিরে উনি বানায় না, আসলে প্রধানমন্ত্রী বানায়, মানে উনি সরকার, উনি আবার জাতি। এর ফল কি হয়? ফল হইল প্রাইম মিনিস্টারের সমালোচনা মানে দেশের সমালোচনা, দলের সমালোচনা মানে মুক্তিযুদ্ধের সমালোচনা, নেতার সমালোচনা মানে রাষ্ট্রদ্রোহ। এটা কোনো লোকের বদমাইশি না, এটা সিস্টেমের গোড়ার গলদ। খালি চেয়ারটা যেই লোক খায় ফেলাইছে, ওই লোকটা এখন একই লগে প্রধানমন্ত্রী আর রাজা। আর আমাদের রাষ্ট্রপতি কার চাকরি করে? কেউ কইবেন আমাদের রাষ্ট্রপতি আছেন, কিন্তু তারে বানায় কে? তারে বানায় সংসদ, মানে সংসদের মেজরিটি। মেজরিটি মানে প্রধানমন্ত্রী। তাহলে রাষ্ট্রপতি হইলেন ওই লোক যারে প্রধানমন্ত্রী নিজের হাতে বাছাই করছে এবং যাকে দরকার হইলে বিদায় করতে পারেন। বদরুদ্দোজা চৌধুরীরা বিদায় করছিল না। এই লোক জাতির ঐক্যের প্রতীক কেমনে হয়? ওই তো নিজে একটা দলীয় নিয়োগ। পার্লামেন্টারি সিস্টেমে রাজার কাজ আমরা রাষ্ট্রপতি দিয়ে করতে চাইছি, এটা হয় না। দলীয় নিয়োগে রাষ্ট্রপতি কখনো রাজার সেই রোল প্লে করতে পারে না। পার্লামেন্টারি সিস্টেমে সেই জন্যই রাজা যদি না থাকে তাহলে রাজার একটা গায়ে বেশি আর খালি থেকে যায়। আমেরিকানরা কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসির এই গ্যাঞ্জামটা বুঝেছিল। তাই ব্রিটিশ কলোনি থেকে রিপাবলিক হইলেও তারা পার্লামেন্টারি সিস্টেম নেয় নাই, প্রেসিডেন্সিয়াল সিস্টেম নিছে। জর্জ ওয়াশিংটনের নাকি রাজা হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, সত্য মিথ্যা জানি না, উনি নাকি রাজি হন নাই। বেকুব একটা, সর্দির বডিগার্ড হইলে লাভ দিয়া রাজি হয়ে যাইতো। একটা রাষ্ট্রে একটা ইউনিফাইং ক্যারেক্টার লাগে। সর্দির বডিগার্ড 1971-এ আমাদের ইউনিফাইং ক্যারেক্টার ছিল, আমরা তারে যাতেই যা কিছু বলি না কেন, কিন্তু উনি থাকতে পারেন নাই ইউনিফাইং ক্যারেক্টার। ওই সময় ওনার যে অথরিটি ছিল এটা কোনো পদ না, উনি আসছিলেন ওই মুখ যেই মুখে 7.5 কোটি মানুষ নিজেদের রাষ্ট্রটারে দেখতে পাইছিল। কি বেকুবের একটা বেকুব, উনি সেইটা হইতে চান নাই, রাষ্ট্রের ঐক্যের প্রতীক হইতে চান নাই, জনতার আকাঙ্ক্ষার মুখ হইতে চান না, উনি প্রাইম মিনিস্টার হইতে চাইছেন। নামে তাজউদ্দিনের কইছিলেন আমি কলে প্রাইম মিনিস্টার হম। কিন্তু এই ইউনিফাইং ক্যারেক্টার আসলে চিরস্থায়ী হয় না, ওইটা একটা ধার করা জিনিস, মালিকানা না। যেদিন ওই ইউনিফাইং ক্যারেক্টার নিজেকে রাষ্ট্রের সমর্থক ভাবতে শুরু করে, ওই দিন থেকে ক্ষয় শুরু হয়ে যায়। হ্যাঁ, মুজিবের অনুসারে স্লোগান তুলেছিল আইনের শাসন না, নেতার শাসন চাই, মুজিবের শাসন চাই। এখানে 3টা ভয়াবহ জিনিস ঘটে এবং 3টাই সিস্টেমিক, একটা অ্যাক্সিডেন্ট না। কি কি? 1 নম্বর হইতেছে নৈতিক দায় শেষ হয়ে যায়, কারণ ডক্ট্রিনই কয় রাজা ভুল করতে পারে না, তাই না? ইংলিশ আইনে একটা সার্বভৌম দায় মুক্তি আছে কিন্তু, যেটা বাংলাদেশের রাষ্ট্রপতিও পায়, ওইটার গোড়া কিন্তু এইখানে। তাই এইখানে বাংলাদেশে সার্বভৌম দায় মুক্তিটা পদের গায়ে লাগানো থাকে, রাষ্ট্রপতির গায়ে লাগানো থাকে, কিন্তু ওইখানে সার্বভৌম দায় মুক্তির পদের গায়ে লাগানো থাকে,
মানুষটার গায়ে না। আমরা ওইটা মানুষটার গায়ে লাগাই দিলাম, রাষ্ট্রপতির গায়ে লাগাই দিলাম। সেজন্য চুপ কয় না যে আমার নামে মামলা হবে, কি সর্বনাশ, 51 ধারা পইরা দেখেন। হ্যাঁ, এর ফলে বাকশাল হয়, রক্ষী বাহিনী হয়, 74 দুর্ভিক্ষ হয়, কিন্তু এসব নিয়ে কোনো জবাব দিতে হয় না। কারণ জবাব দেওয়ার মানে হইলো উনি তো ভুল করতে পারেন না, আর ওইটা স্বীকার করলে এই ঐক্যটাই তো ভেঙে পড়ে। ভিন্ন মত রাষ্ট্রদ্রোহ হয়ে যায়। ভিন্ন মত মানে ঐক্যের শত্রু, তার মানে দেশের শত্রু। একবার রাজনীতিরে আপনি বন্ধু শত্রু খেলা বানায় ফেলাইলে বিরোধী দল আর বিরোধী দল থাকে না, তারা দুশ্মন হয়ে যায়। এই দুশ্মনরা আপনি ভোটে হারান না, দুশ্মনরা আপনি নাই কইরা দেন। এই জন্য দেখেন না এনসিপির উপরে চড়া হইতেছে বিএনপি, এই কারণে। সে তো দুশ্মন মনে করে, হ্যাঁ, দুশ্মনকে তো নাই করে দিতে হবে। আর কি, আর একটা হয় উত্তরাধিকারের একটা সংকট জন্ম নেয়। এটা সবচেয়ে ইন্টারেস্টিং, কারণ ঐক্যটা যদি ব্যক্তির ভিতরে থাকে তাহলে ব্যক্তির লগেই তো ওইটা মরে যাওয়ার কথা, তাই না? মরে যায়। ক্যারিশমা জিনিসটা উত্তরাধিকারে যায় না, ওইটা রক্তে প্রবাহিত হয় না, ওইটা পদবিতে বইয়া যায় না। তার মানে ক্যারিশমেটিক নেতার মরণের পরে সবসময় একটা শূন্যতা তৈরি হয়। ওর আর শূন্যতা ভরতে হয় রক্তের দাবি, নয়তো বন্দুকের দাবি। হ্যাঁ, বুঝিস? সেই জন্যেই বাংলাদেশে এই ডাইনাস্টির পলিটিক্স চলে। জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারপরে তারেক জিয়া, মুজিব, তারপরে হাসিনা, তারপরে পুতুল। ইউনিফাইং ক্যারেক্টারে এই জায়গায় পৌঁছাইলে ওইটা জাতিরে বাঁচায় না, ওইটা জাতিরে স্থবির করে ফেলে। ঐক্য তখন একটা জীবন্ত জিনিস থাকে না, এটা মূর্তি হয়ে যায়, এই যে মুজিবের মূর্তির মতো। আর ওই মূর্তি আর নড়ে না। তাইলে আদর্শ কিং এর ফাংশন, রাজার ফাংশনটা আসলে কি? খুব সোজা। সত্যিকারের ইউনিফাইং মানুষটা 3টা কাজ করে। উনি নিজের প্রতীক হিসেবে ব্যবহার করতে দেন, কিন্তু সিদ্ধান্তটা প্রতিষ্ঠানের হাতে ছাইড়া দেন। উনি নিজের ক্ষমতারে ট্রানজিশনাল মনে করেন, পার্মানেন্ট মনে করেন না। মানে উনি জানেন ওইটা তার না, ওটা তার হাতে গচ্ছিত, উনি আমানত রাখছেন। উনি রাজার মতো কাজ করেন, কিন্তু রাজতন্ত্র বানান না। আর উনি জানেন যে আমার কাজ ঐক্য তৈরি করা, আমারে অমর করা না। আর যেদিন রাজা নিজেকে ঐক্যের উৎস না ভাইবা, ঐক্যের মালিক ভাবা শুরু করে, ঠিক ওই দিন থেকে ওই রাষ্ট্র এবং ওই জাতির ক্ষয় শুরু হয়, আর ওই ইউনিফাইং ক্যারেক্টারেরও ক্ষয় শুরু হয়। মুজিবে ভাই শেষ হয়ে গেছে, ক্ষয়ে গেছে। আমরা একজনকে ইউনিফাইং ক্যারেক্টার বানাইতে পারতাম। কে সে? খালেদা জিয়া। উনার কাছে এই সুযোগটা ছিল যেটা মুজিবের ছিল, এবং মুজিব হারাইছেন। খালেদা জিয়া কথা কম কইতেন, ওইটা একটা সম্পদ। কারণ যিনি কম কথা কন তারে বেশি মানুষ নিজের মতো করে কল্পনা করতে পারে। উনি এরশাদের আমলে 7 বার অ্যারেস্ট হয়েছিলেন, ভোটে যান নাই, ভোটটা ভুয়া ছিল। ওই অনর ভাবটাই তারা একটা কিং ফাংশনের কাছাকাছি নিয়ে গেছিল। হাসিনা বিরোধী লড়াইয়ে আমরা একটা জাতির ঐক্যের মুখ কল্পনা করছিলাম খালেদা জিয়ার মধ্যে। উনি কোনো কাজে ছিলেন না, উনি কোনো নির্দেশ দিতেন না, উনি কোনো কিছু ঘোষণা করতেন না, উনি কোনো রাজনৈতিক কর্মসূচি দিতেন না, উনি কথাই বলতেন না। উনি অন্তরীণ ছিলেন, কিন্তু আমাদের প্রেরণা ছিলেন। সেই জন্যই 2024-এর 5ই অগস্টে আমরা বন্দিশালা ভাঙ্গা সেই মুখ, সেই দৃষ্টি, সেই কায়াকে আমরা মুক্ত আকাশের নিচে আনছিলাম। কিন্তু দুর্ভাগ্য, সে আমানত আমরা রক্ষা করতে ব্যর্থ হয়েছি। আমরা ওনাকে সমগ্র বাংলার জন্য মাথার ছাতা করতে চাইছিলাম, পারি নাই। আর আগেই খোদা তাআলা ওনারে নিয়ে গেছেন। যে মুখে ইনসাফ এবং হকের আলো দেখার কথা ছিল, সেই মাতৃমুখ আমরা হারায় ফেলছি। আজ তিনি দুনিয়ার সব সীমানার ঊর্ধ্বে, নির্ভরতার সেই দৃষ্টি মিলছে মহাকালের প্রান্তে। বাইসা থাকলে কি হয়তো জানি না, বাইসা থাকলে আজকে ওনার দলের এই ফিতনা, এই জুলুম, এই দেখে নিজেই হয়তো ঘৃণায় মুখ ফেরাই নিতেন। যাই হোক, আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী, তাকে এই নোংরামি দেখতে হয় নাই। মহান সৃষ্টিকর্তা তাকে তার রহমতের ছায়, শহীদের মর্যাদায় নিকটবর্তী আসনে অধিষ্ঠিত করেন। কিন্তু এই খালেদা জিয়ার জায়গা তো পুরোপুরি নেওয়া যাবে না। কিন্তু কিছুটা হইলেও এই শূন্যতা পূরণের মতো একজনই আছেন, যিনি দলের না। ইনি হচ্ছেন প্রফেসর ইউনূস। বিএনপির অনেকে মির্জা ফখরুলের কথা কইতেছে প্রেসিডেন্ট হিসেবে। আমি একটা ভোট করেছিলাম ফেসবুকে, এডিটর সাহেব একটু দেখান ভোটটা। প্রেসিডেন্ট হিসাবে মেজর হাফিজ পাইছেন 75,000-এর বেশি ভোট, আর মির্জা ফখরুল পাইছেন 9,500-9,600-র মতো ভোট। মানে বুঝিছেন তো মির্জা ফখরুল কত অজনপ্রিয় নেতা। এখন এটা কইতে পারেন যে আপনার পাঠক দর্শকেরা দিচ্ছে, বাট আমার পাঠক দর্শকদের কাছে তো জনপ্রিয় হইতে হবে, তাই না? আমার পাঠক দর্শকের কাছে তো মির্জা হাফিজ জনপ্রিয় হয়েছে, তাই না? আমার মতে রাষ্ট্রপতির পথ নিয়ে আমরা চূড়ান্তভাবে রাজার মতো একটা ইউনিফাইং ক্যারেক্টার পাবো না বাংলাদেশে। ইউনূস হইলেও না। খালেদা জিয়ার শাসন 20 বছর আগে শেষ হয়েছিল, তার শাসনের স্থিতি ধূসর। কিন্তু প্রফেসর ইউনূস মাত্র কয়েক মাস আগে শাসন করছে। ইউনূস এখন ডিগনিফাইড পার্ট না, ওই যে মর্যাদার পার্ট না, এফিশিয়েন্ট পার্ট, কাজের পার্ট। মানে বেজর যেটা যুক্তি দিছিলেন যে লোক শাসন করছে, বাজেট দিছে, পুলিশ চালাইছে, সিদ্ধান্ত নিছে, সে অনিবার্যভাবে অর্ধেক দেশের শত্রু হয়ে গেছে। এটা তারেক রহমানকেও হইতে হবে। তারেক রহমান যতই চেষ্টা করুক না কেন নিজের ইমেজ বাড়ানোর জন্য, কাল্ট ফিগার বানানোর জন্য, এটা হবে না। ক্ষমতায় থাকলে এটাই সমস্যা। এটা তার দোষ না, এটা শাসন করলে এটা হয়। আপনি ক্ষমতায় গেছেন, মরিছেন। শাসন ক্ষমতায় থাকা জনপ্রিয় থাকা যায় না। রাজা ইউনিফাইং থাকতে পারে কারণ সে শাসন করে না।
যে শাসন করছে তাকে পরে ইউনিফাইং বানানো যায় না। তাহলে আমাদের সামনে সমাধান কি? কেউ কইবেন যে ভাই তাইলে আমেরিকার মতো প্রেসিডেন্সিয়াল সিস্টেম চলে যায়, ওখানে তো প্রেসিডেন্ট ভোটে নির্বাচিত, ঠিক আছে। কিন্তু একটা কথা খেয়াল করেন, প্রেসিডেন্ট যদি ভোটে আসেন তাইলে তো তারাও সবাই ভোট দেয় নাই, অর্ধেক দেশ তার বিপক্ষে ভোট দিছে, প্রায় অর্ধেক, তাই না? মানে উনি অর্ধেক দেশের শত্রুর, ঠিক প্রধানমন্ত্রীর মতোই। তাইলে লাভটা কি হইলো? লাভ আছে একটা, ওই অন্য জিনিসের লাভ আর কি। মানে আমাদের এখনকার রাষ্ট্রপতির সাথে একজন ভোটে আসার প্রেসিডেন্ট অনেক ভালো, সেকেন্ড ব্যালেন্স থাকে, ভোটে আসা প্রেসিডেন্ট, ভোটে আসা সংসদ আইন বানাবে, প্রেসিডেন্ট নির্বাহী হবে, পাওয়ারের ব্যালেন্স হয়, বেটার পাওয়ারের ব্যালেন্স হয় এখানে। সেই জন্য আমি প্রেসিডেন্সিয়াল সিস্টেমের পক্ষে মেলা কথা কইছি, এটা শুনে নাই। আর প্রেসিডেন্ট ভোটে নির্বাচিত হইলে তো প্রধানমন্ত্রীর দয়া চেয়ারে বসেন না, উনি বসছেন জনগণের ভোটে, তাই কিন্তু নেই উনি প্রধানমন্ত্রী চাকর না। এটা বড় লাভ, বুঝতে হবে। এটা ক্ষমতার সমস্যার সমাধান, ঐক্যের সমস্যার সমাধান না। প্রেসিডেন্ট নির্বাহী, উনি শাসন করেন, আর যে শাসন করে সে কোনোদিন ঐক্যের মুখ হইতে পারে না। সেই জন্য প্রেসিডেন্সিয়াল সিস্টেমে গেলেও ওই ঐক্যের চেয়ারটা কিন্তু খালি থেকে যায়। দুনিয়ার লোকে এই ঝামেলাটা ধরতে পারছে এবং কয়েকটা আলাদা আলাদা রাস্তায় এটার সমাধানের চেষ্টা করছে। আসেন একটা একটা করে দেখাই। ইরানে করছে একজন অভিভাবক সুজাই চান, ভোটে যিনি আসবেন উনি তো দলের লোক, তো ঐক্য দিতে পারবেন না, তাইলে ভোটের উপরে একজন মানুষ বসাই যিনি ভোটের ভিতরে নাই, দলের ভিতরে নাই, ধর্মের দিক থেকে সবার উপরে, উনি হবেন জাতির অভিভাবক, সর্বোচ্চ ধর্মীয় নেতা। কাগজের জিনিসটা সুন্দর, কিন্তু বাস্তবে কি হইলো? যে লোকটার অভিভাবক বানানো হইলো, উনি কিছুদিন পরে অভিভাবক থাকলেন না, উনি মালিক হয়ে গেলেন। কারণ ওনার উপরে তো কেউ নাই, তারে ভোটে বিদায় করার কোনো রাস্তাও নাই, তার ভুল ধরার কোনো আদালত নাই। আর যে ঐক্যের লাইগা এই পুরা বন্দোবস্ত, ওই ঐক্যটা কি আসলো? আসে নাই তো। ইরানের একটা বিরাট অংশ অভিভাবকের বিরুদ্ধে ছিল এবং আছে, রাস্তায় বিশাল আন্দোলন হয়েছে এই যুদ্ধ শুরুর আগে, রক্ত ঝরছে, জীবন গেছে। মানে অভিভাবক বানাইলে একটা সম্ভাবনা থাকে অভিভাবক মালিক হয়ে যাবে, তার উপরে কোনো লাগাম না রাখলে ওইটা ঠেকানো যায় না। জার্মানি একটা চেষ্টা করছিল যে কোনো মুখের দরকার নাই, এটা প্রতিষ্ঠান বসা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি একদম উল্টা রাস্তায় হাঁটলো, ওরা কইলো একটা মানুষের মুখের উপরে জাতির ঐক্য রাখাটাই তো বিপদ, হিটলারও তো একটা মুখিয়া ছিল, তাই না? তাইলে আমরা মুখটাই বাদ দিই। ওরা ঐক্যের অভিভাবকত্ব দিল একজন লোকের হাত থেকে তুলে নিয়ে সাংবিধানিক আদালতের হাতে। মানে কেউ সংবিধান মানলে কোনো রাজা এসে থামায় না, আদালত এসে থামায়। মুখটা মানুষের মুখ না, মুখটা কালো গাউনের মুখ, আদালতের মুখ, ন্যায়ের মুখ, ইনসাফের মুখ। এটার ভালো দিক আছে যে আদালত তো বুড়া হয় না, মরে না, ওই যে ছেলেপোলা হয় না আদালতের, তার চারপাশে চাটুকার জমে না। মানে আগে যে তিনটা বিপদের কথা কইছিলাম, দায় মুক্তি, ভিন্নমত, উত্তরাধিকার, তিনটা এক লাফে চলে যায়। কিন্তু দুর্বলতা আছে, এই আদালতের জন্য মানুষ তো রাস্তায় নামে না। আগে কইছি মানুষ বিমূর্ত জিনিসের লাইগা মরতে যায় না, সেই জন্য এই মডেলে ঝুঁকি কম, কিন্তু আবেগও কম, টান কম। আবেগ তৈরি হয় না, আবেগ দরকার আছে রাষ্ট্রে। মালয়েশিয়া কি করছে? রাজা রাখো, কিন্তু রাজারে অস্থায়ী বানায় দাও। এটা একটা চালাক সমাধান। মানে মালয়েশিয়ার 9টা রাজ্যের 9 জন সুলতান আছে, এখন ওরা কি করছে? এই সুলতান 9 জনের ভিতর থেকে একজন রে 5 বছরের লেগে গোটা দেশের রাজা বানায়। 5 বছর শেষ, উনি নেমে যান, আরেকজন উঠেন, পালাকুইরা। মানে দেখেন কি ঘটলো, রাজা আছে কিন্তু রাজার মালিকানা নাই, চেয়ারটা আছে, ঐক্যের মুখটা আছে, রাজকীয় মর্যাদাও আছে, কিন্তু একটা লোক ওই চেয়ারটারে নিজের বাপের সম্পত্তি বানাইতে পারে না, কারণ সে জানে 5 বছর পরে তারে উঠে যেতে হবে। এইটা দিয়ে ওরা এক ঢিলে 2 পাখি মারছে, ব্যক্তি পূজা মারছে। কারণ যেই লোকের মেয়াদ 5 বছর, তারে ঘিরে অমরত্বের গল্প বানানো যায় না। চাটুকারও জানে 5 বছর পর তো এই মানুষটা থাকবে না, কেউ না, তাই এর তেল দিয়ে লাভ নাই। উত্তরাধিকারের সংকটও যায়, কারণ পরের রাজাকে ওইটা আগে থেকে ঠিক করা আছে। রাজা মারা গেলে কোনো শূন্যতা তৈরি হয় না, কোনো রক্তের দাবি ওঠে না, হ্যাঁ, কেউ বন্দুক নিয়ে ঢুকে পড়ে না। আমাদের রাজনৈতিক ইতিহাসে 2টা বড় আকাস্তা জিনিস আছে, একটা ব্যক্তি পূজা আর উত্তরাধিকার। মালয়েশিয়ানরা এই বুদ্ধি দিয়া এটা ছাপা করে ফেলছে। আফগানিস্তানে এবার আর একটা সিস্টেম আছে, নাম হচ্ছে জিরগা, মানে বৈঠক, সালিশ আর কি। গ্রামের ঝামেলা মিটাতে গ্রামের মুরব্বীরা বৈশা যান, এন্ড গোটা দেশে যখন কোনো বিটার ঝামেলা লাগে তখন ডাকা হয় লয়া জিরগা, মানে বড় জিরগা, মহাসভা। এটা কোনো নতুন জিনিস না, কোনো বিদেশি নকলও না। 1947 সালে কান্দাহার এইরকম একটা বড় জমায়েতে বৈশাই আহমেদ সাদ্দুর রানীরে বাচ্চা বানাইছিল, ওইখান থেকে আফগানিস্তান রাষ্ট্রটার জন্ম হয়। এরপর 1964 সালে জহির শাহের সংবিধান পাশ হয়েছে লয়া জিরগায়। তারপরে 2003-4 সালে তালেবান সরকার পতনের পর নতুন সংবিধানও পাশ হয়েছে লয়া জিরগাতেই। মানে দেখেন, বাচ্চা বানানো, সংবিধান বানানো, নতুন রাষ্ট্রটা শুরু করা, সবগুলাই ওই কাজ যে কাজগুলা করার ক্ষমতা কোনো চালু সরকারের থাকে না, থাকা উচিত না। আইডিয়াটা আসলে কি? এটা ধরেন খুব দরকারি। আমরা যতক্ষণ ক্ষমতার কথা কই আমরা ভাবি কে শাসন করবে, কিন্তু তার আগে আরেকটা প্রশ্ন আছে, শাসনের নিয়মটা কে বানাবে? যে সংসদ সংবিধানের অধীনে জন্ম নিছে সে তো সংবিধান বানাইতে পারে না,
সে স্রেফ সংবিধান মানতে পারে আর কিছু মেরামত করতে পারে, কারণ সংবিধানই তার বাপ। ছেলে বাপ পয়দা করতে পারে না, তাইলে বাপ পয়দা করে কে? জনগণ। তো জনগণ তো একটা বিমূর্ত জিনিস। জনগণ তো একটা রুমে বসে কথা কইতে পারে না। বাংলাদেশে 18 কোটি মানুষকে একসাথে বসে কথা বলতে পারবে না। এই লয়াজিরগা হইল ঠিক এই জায়গার একটা জবাব। এটা জনগণকে একটা রুমে বসানোর চেষ্টা, মুরব্বী, সর্দার, প্রতিনিধি, যে যেভাবেই হোক। আমরা তত্ত্বাবধায়ক সরকার দিয়ে প্রায় একই রকম জিনিস বানাইছিলাম, অস্থায়ী, দলহীন, স্রেফ ক্রাইসিসের সময় ডাকা হয়। কিন্তু ওটা তো মরে গেছে। মরছে ঠিক একই জায়গায় প্রধান উপদেষ্টা কে হবে? ওটা কে ঠিক করবে? 2006-এ রাষ্ট্রপতি নিজেই ওই চেয়ারে বসে পড়ছিল ইয়াজউদ্দিন, আর গোটা বন্দোবস্তটা ভেঙে পড়লো। যাই হোক, আমাদের একটা নতুন ব্যবস্থার কথা চিন্তা করতে হবে, যা এখনকার ব্যবস্থার চাইতে ভালো। কি হইতে পারে সেটা? এইটা হইতে পারে একটা গার্জিয়ান কাউন্সিল, অভিভাবক কাউন্সিল বা মুরব্বী কাউন্সিল, যাদের সত্যিকার অর্থে মরাল বা নৈতিক কর্তৃত্ব আছে সমাজের উপরে, দেশের উপরে, একটা সেকশনের উপরে। এর মধ্যে থাকতে পারেন অনেকে, আমরা আলাপ করতে পারি। মানে আমি কয়টা নাম বলতেছি, ধরেন এটা প্রস্তাব হিসাবে না, এটা আলোচনার জন্য। ধরেন হেফাজতের আমির, হিন্দু ধর্মের প্রধান সাধু, ধরেন রামকৃষ্ণ মিশনের প্রধান সাধু মাহমুদুর রহমান, দিলারা আপা, ফরদ মজার, প্রফেসর ইউনুস, বাইতুল মোকাররমের খতিব, বামেদেরও রাখেন, কোনো অসুবিধা নাই, সিরাজুল ইসলাম চৌধুরীরে রাখেন। যতীন সরকার বাইসে থাকলে ওনার নাম আমি প্রস্তাব করতাম। সলিমুল্লাহ খান, আবদুল্লাহ আবু সাইদ, তারপরে চাকমা রাজা দেবাশিস রায়। ওনারা বৈশা প্রত্যেক মাসে ঠিক করবেন যে কে মুরব্বী কাউন্সিলের মুখপাত্র হবেন। তিনি সেই মাসে আইসা বঙ্গভবনে থাকবেন, কোনো স্থায়ী বাসিন্দা থাকবে না বঙ্গভবনের। ওনারা বৈশা যে সিদ্ধান্ত নেবেন সেইটা আমরা সবাই মানব, আদালত মানবে, সংসদ মানবে, বাধ্য থাকবে। এবং ওনারা শাসনের প্রশ্নে কিছু বলবেন না, মরাল প্রশ্ন, নৈতিক প্রশ্নে ওনারা আমাদেরকে গাইড করবেন। এই মুরব্বী কাউন্সিল আজীবনের জন্য না, 2 বছর পর পর আমরা সামাজিক আলোচনা করে আবার সর্বজন গ্রাহ্য আর একটা কাউন্সিল বানাবো। আগের কাউন্সিলের কেউ থাকতেই পারেন। তাহলে দেখবেন সমাজে একটা শ্রেণী মরাল ভয়েস হয়ে উঠবে। একজন একক ব্যক্তিরে যদি প্রেসিডেন্ট বানাইতে চায়, এই সিস্টেম হইতে পারে, কিন্তু এখনকার জন্য তো এই সিস্টেম তো করার নাই। কিন্তু এখন যদি বিএনপি একজন একক ব্যক্তির প্রেসিডেন্ট বানাইতে চায়, তাহলে প্রফেসর ইউনুস বিএনপির জন্য ভালো চয়েস আমি মনে করি। ইউনুসের কিছু ব্যক্তিগত ক্যারিশমা তো আছেই, তার গ্লোবালি একটা গ্রহণযোগ্যতা আছে, দেশের মানুষের মধ্যে একটা বড় অংশের মধ্যে গ্রহণযোগ্যতা আছে, মানুষ তারে চিনে। এখন প্রফেসর ইউনুস হইতে চায় কিনা সেটা আমি জানি না। প্রফেসর ইউনুসের পেশ সচিব কইছিল উনি রাষ্ট্রপতি হইতে চান না, তবে ওনারা বানাইতে হইলে ওনারা সংসদের সবার ভোটে পাশ করাইতে হবে, জামাত এনসিপি সহ। না হলে ওনার নামে অভিযোগ আসবে যে দেখছো আগে থেকে সিস্টেম করে রাখিছিল বিএনপির সাথে, সেই জন্যই বিএনপি ক্ষমতায় আনিছে। ইউনুসকে রাষ্ট্রপতি করলে বিএনপি যেটা বলার চেষ্টা করে যে ইউনুস সরকার আসলে জামাত এনসিপির সরকার ছিল, ওই আর্গুমেন্ট আর দিতে পারবে না। তবে আমরা 2 মাসের মধ্যে তো দেখতে পারবো কে হইতেছে বাংলাদেশের রাষ্ট্রপতি। এই পদটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য নিছক অলংকার হয়ে থাকবে না। এই মানুষটারে আগামীর রাজনৈতিক সংকটে ভূমিকা রাখতে হবে। এবং আমরা দেখতে চাই বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছে গ্রহণযোগ্য একটা মানুষ, আন্তর্জাতিকভাবে পরিচিত একটা মানুষ, দেশের একটা নৈতিক মুখ হইয়া রাষ্ট্রপতির পদে বসুন। ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ।